আসসালামু আলাইকুম। জাপানিজ ভাষার মিন্নানো নিহঙ্গ বই আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে পড়া শুরু করব। এই বইয়ের শব্দার্থ থেকে শুরু করে একবারে মন্দাই পর্যন্ত প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে বুঝে বুঝে আমরা শেষ করব। অনেক শিক্ষার্থীরা বই শেষ করার পরও প্রশ্ন ধরতে পারে না বা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না, না বুঝে পড়ার কারণে। আমরা এই বইয়ের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় বিস্তারিত বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা এই বইয়ে কী কী টপিক আছে এবং সেই টপিকগুলো কিভাবে পড়তে হবে সেটা নিয়ে কথা বলবো, এবং তারপর আমরা এই বইয়ের প্রথম অধ্যায়ের শব্দার্থগুলো প্রোনাউন্সিয়েশন সহ বুঝে বুঝে পড়ব। চলুন তাহলে শুরুতে আগে দেখি এই বইয়ে কী কী টপিক রয়েছে। এই বইয়ের শুরুতেই রয়েছে শব্দার্থ, জাপানিজ ভাষায় যেটাকে বলা হয় কোতোবা। কোতোবা অর্থ শব্দার্থ। যে কোনো ভাষার প্রাণ হচ্ছে শব্দার্থ। আপনি যে কোনো ভাষার ক্ষেত্রে যত বেশি শব্দার্থ পড়বেন ওই ভাষাটা তত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন, গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আছে বুনপো। বুনপো অর্থ হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। এরপরে আছে বুংকে। বুংকে অর্থ হচ্ছে বাক্য গঠন। তারপরে আছে রেবুন। রেবুন অর্থ হচ্ছে উদাহরণের বাক্য বা এটাকে নমুনা বাক্যও বলা যায়। তারপরে আছে কাইয়া। কাইয়া অর্থ কথোপকথন বা সংলাপ। তারপরে হচ্ছে রেনশু। রেনশু মানে প্র্যাকটিস বা অনুশীলন। প্রত্যেকটা অধ্যায়ে 3 ধরনের রেনশু থাকে: রেনশু এ, রেনশু বি এবং রেনশু সি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রেনশু এ। আমরা রেনশু এ অবশ্যই দেখব, রেনশু বি সি সেটাও দেখব বা প্র্যাকটিস করব। আর সর্বশেষ থাকবে মন্দাই। মন্দাই অর্থ হচ্ছে প্রশ্ন বা সমস্যা, একটা বললেই হয়। তো খেয়াল করেন, আমরা এই টপিকগুলোকে 4টা ভাগে ভাগ করব। প্রত্যেকটা অধ্যায় এই সেম টপিকে সাজানো, একইভাবে একই ফরম্যাটে সাজানো। আমরা 4টা ভাগে ভাগ করব। আমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে 4টা ক্লাস নিব অধ্যায়টা কমপ্লিট করার জন্য। আমরা প্রথম ক্লাসে শব্দ অর্থ পড়ব। এরপর আমরা দ্বিতীয় ক্লাসে ব্যাকরণ বা গ্রামার দেখব। প্রত্যেকটা অধ্যায়ে বেশ কিছু ব্যাকরণ আছে। ব্যাকরণ না বুঝলে তো আপনি বাক্য ধরতে পারবেন না, প্রশ্নও ধরতে পারবেন না বা বুঝবেন না। এরপরে আমরা তৃতীয় ক্লাসে গিয়ে দেখেন এই যে বুনকে বাক্যের গঠন, রে বুন উদাহরণের বাক্য, এরপর হচ্ছে কাইয়া সংলাপ। এই টপিকগুলো ছোট ছোট, যেহেতু এই 3টা টপিক ছোট ছোট, এই 3টা টপিক আমরা একটা ক্লাসে শেষ করব। আর চতুর্থ ক্লাসে আমরা রেনশু এ বি সি, এই 3টা রেনশু এবং মন্দাই প্রশ্ন। প্রশ্নের ভিতরে আবার 2টা পার্ট আছে। এখানে লিসেনিং প্রশ্ন আছে, এখানে রিডিং প্রশ্ন আছে। এই লিসেনিং রিডিং পরীক্ষায় কীভাবে আসতে পারে সেটার কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো দেখব। তো চতুর্থ ক্লাসে আমরা রেনশু মানে প্র্যাকটিস এবং হচ্ছে মন্দাই সমস্যা বা প্রশ্ন, এটা দেখব। এই 4টা ক্লাসে আমরা প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করব এবং এটা বিস্তারিতভাবে একবারে বুঝে বুঝে। আপনি যদি বুঝে বুঝে পড়েন দেখবেন পড়াটা আপনার কাছে মজা লাগতেছে, আপনার আগ্রহ দিন দিন বাড়তেছে। আর যদি আপনি না বুঝে ধারাবাহিকভাবে শুধু পড়তেই থাকেন তাহলে পড়াটা আপনার কাছে মজা লাগবে না, ভবিষ্যতে পড়াটা কঠিন হবে যত সামনে আগাবেন। এজন্য আমি মনে করি বুঝে পড়ার কোনো বিকল্প নাই, আর আপনি বুঝে পড়লে সহজেই প্রশ্ন ধরতে পারবেন। যাই হোক, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মিন্নানো নিহঙ্গ বইয়ের প্রথম অধ্যায়ের শব্দার্থে। প্রত্যেকটা অধ্যায়ের শব্দার্থগুলো আমি আপনাদের এইভাবে সাজিয়ে পড়াবো। দেখেন এখানে শুরুতে লেখা আছে ক্রোম, মানে সিরিয়াল। তারপর লেখা আছে রোমাজি, জাপানি শব্দগুলোর উচ্চারণ ইংরেজি বর্ণমালা দিয়ে লেখা আছে। তারপরে জাপানি শব্দ, তারপরে বাংলা অর্থ আছে। জাপানি শব্দগুলোর উচ্চারণ রোমাজিতে লেখা থাকলেও আমি কয়েকটা অধ্যায় আপনাদের এই উচ্চারণগুলো বাংলায় লিখে পড়াবো। এর ফলে শব্দের উচ্চারণগুলো আপনাদের ধরতে সুবিধা হবে এবং আপনারা ভুল উচ্চারণ পড়বেন না। আর এখানে এই শীটের ভিতরে এক অধ্যায়ের সকল শব্দ আমি এইভাবে নোট করে নিয়েছি। আপনাদের যদি এই শীটটা প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন, আমি এই শীটের পিডিএফও আপনাদের সাথে শেয়ার করে দিব, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমরা প্রথম অধ্যায়ের প্রথম শব্দে চলে যাই। দেখেন শুরুর শব্দটা কি আছে। শুরুতে আছে দাই, এরপরে আবার একটা ই আছে। দেখেন এখানে 2টা ই থাকার কারণে দ্বিতীয় ইটা উচ্চারণ হবে না, প্রথম ইটা আমরা একটু টেনে বলবো তাহলেই হবে। তারপরে ছোট সু আছে, এটা বাদ যাবে। আমরা জানি ছোট সু থাকলে পরের বর্ণের উচ্চারণ ডাবল হয়, তাহলে পরের বর্ণ কা আছে, ওইটা কয় কয় আকার হবে। উচ্চারণ হবে দায়িকা। দায়িকা অর্থ হচ্ছে অধ্যায় 1। এখানে এই দাই মানে হচ্ছে ক্রমিক বা সিরিয়াল, আমরা যাই বলি।
আর এই কা মানে হচ্ছে অধ্যায়। আমরা জানি এক হচ্ছে ইচি, তাহলে অধ্যায় এক বা এক অধ্যায় এটা তো হওয়ার কথা দাই ইচিকা। দাই ইচিকা না হয়ে এটা দাই ইক্কা কেন হলো? ইচি এই শব্দটা নির্দিষ্ট কিছু শব্দের সাথে যুক্ত হওয়ার পরে এই যে চি আছে, চিটা তখন আর চি থাকে না, এটা ছোট সু হয়ে যায়। এখানে সেই ঘটনাটাই ঘটছে। দেখেন লেখা ছিল ইচি, এটার সাথে আমি ওই যে কা যুক্ত করছি। কা যুক্ত করার ফলে ওই চিটা ছোট সু হয়ে গেছে। তো চিটা যেহেতু ছোট সু হয়েছে তাহলে উচ্চারণ হবে ই, ছোট সু বাদ যাবে, আর ওই কাটা ডাবল উচ্চারণ হবে ইক্কা। আর দাই মানে তো ক্রমিক, এটা তো আগে ছিল, এটা ঠিক থাকবে। তো দাই ইচিকা না হয়ে হয়েছে কি দাই ইক্কা। এরকম আরও কিছু শব্দ আছে যেটার সাথে যুক্ত হলে ইচি, চিটা আপনার ছোট সু হয়ে যায়। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই, যেমন ইচি লেখা আছে, এটার সাথে যদি আমি সাই দিই, সাই, সাই মানে বয়স বা বয়সের বছর বলা যায়। এখানেও ওই চিটা ছোট সু হয়ে যাবে। তো যদি ছোট সু হয়ে যায় তাহলে হবে ই, ছোট সু তো বাদ যাবে। আর এটা ছিল সা, এটার উচ্চারণ ডাবল হবে, দেখেন ছয় ছয় আকার, আর শেষে আছে ই। তো এখানে ইচি সাই না হয়ে উচ্চারণ হবে ইসাই। ইসাই মানে এক বছর, কারো বয়স এক বছর, সাই মানে বয়সের বছর। তো যাই হোক, এই জন্য দায়িচিকা না হয়ে হয়েছে দায়িকা। দায়িকা মানে হচ্ছে অধ্যায় এক। একইভাবে ধারাবাহিকভাবে আমরা বলতে পারবো নি মানে দুই, তাহলে আমরা যদি বলি দায়নিকা অধ্যায় দুই। সান মানে তিন, আমরা বলতে পারি দাই সানকা অধ্যায় তিন। এইভাবে ধারাবাহিকভাবে আমরা বলতে পারবো। পরের শব্দে আসেন। পরের শব্দটা এখানে লেখা আছে ওয়া তাশি। ওয়াতাশি অর্থ হচ্ছে আমি, ওয়াতাশি আমি। তারপর লেখা আছে দেখেন ওয়া তাশি, শেষে একটা নো আছে, নো, ওয়াতাশি নো। এই নো দিয়ে র বা এর বোঝায়। দেখেন ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি নো এটার অর্থ হবে আমার, এখানে র বোঝাচ্ছে। তুমি, তুমির সাথে যদি আমরা নো যুক্ত করি তাহলে তখন এটার অর্থ হবে তোমার। পরবর্তী শব্দ দেখেন, এখানে লেখা আছে ওয়াতাশি, ওয়াতাশি, এরপর এটার সাথে আছে তাচি। এই তাচি দিয়ে বহু বচন বোঝায়, একের অধিক বোঝায়। যেমন ওয়াতাশি অর্থ হচ্ছে আমি, আর ওয়াতাশি তাচি এটার অর্থ হবে আমরা, ওয়াতাশি তাচি আমরা। তারপরে দেখেন এখানে আছে আনাতা, আনাতা, আনাতা অর্থ তুমি। এটা অ্যাকচুয়ালি ইংরেজির ইউর মতো, এটার অর্থ তুমি হয়, এটার অর্থ তুই হয়, এটার অর্থ আপনি হয়। তুই হবে, তুমি হবে নাকি আপনি হবে, এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, আপনি কার সাথে বলতেছেন তার উপরে নির্ভর করে। তো সাধারণভাবে বা সহজে এটাকে আমরা তুমি পড়ব, আনাতা তুমি। তারপর দেখেন আনাতা মানে তুমি, আনাতা তুমি, এটার সাথে আমরা নো যুক্ত করব, আনাতা তুমি, আনাতা নো অর্থ হবে তোমার। আমরা উপরে দেখেছি যে এই নো এটা দিয়ে র বা এর বোঝায়। যেমন বন্ধু, বন্ধুর সাথে যুক্ত হলে হবে বন্ধুর। শিক্ষক, শিক্ষকের সাথে যুক্ত হলে নো, তখন অর্থ হবে শিক্ষকের। নো দিয়ে র অথবা এর বোঝাবে। একইভাবে আনাতা মানে তুমি, আর এখানে লেখা আছে আনাতা তাচি, আনাতা তাচি, তাচি দিয়ে বহু বচন বোঝায়। আনাতা মানে তুমি, আনাতা তাচি অর্থ হচ্ছে তোমাদের। তাচি যুক্ত হলে একের অধিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন পরবর্তী শব্দে যদি আমরা একটু চলে যাই, এখানে লেখা আছে আনহিত, আনহিত। আনহিত অর্থ হচ্ছে ওই ব্যক্তি, সে, তিনি, একটা বললেই হয়, আপনি যে কোনো একটা বলতে পারেন। নিচে আরও একটা শব্দ আছে, এটা হচ্ছে আনকাতা। আনুকাতা অর্থ হচ্ছে ওই ব্যক্তি, সে, তিনি, যে কোনো একটা বললেই হয়। তবে দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে এই যে আনুকাতা এটা সম্মানসূচক, মানে সম্মানিত মানুষের সাথে কথা বলার সময় আমরা এই আনুকাতা ব্যবহার করব। যেমন আমি বললাম সে আমার বন্ধু,
তো বন্ধুবান্ধব বা সমবয়সীদের ক্ষেত্রে আমরা প্রথমটা ব্যবহার করব, আনহিত ব্যবহার করব। সে আমার বন্ধু, তখন এখানে আমরা আনহিত ব্যবহার করব। আবার বললাম সে আমার শিক্ষক বা তিনি আমার শিক্ষক। শিক্ষক হচ্ছে সম্মানিত মানুষ, সেখানে কিন্তু আমরা আনহিত ব্যবহার না করে আমরা ব্যবহার করব আনুকাতা। তাহলে আনহিত এটা ব্যবহার করব বন্ধুবান্ধব বা সমবয়সীদের ক্ষেত্রে, আর আনুকাতা এটা ব্যবহার করব শিক্ষক, বস বা সিনিয়র কোনো মানুষদের ক্ষেত্রে, মানে সম্মানিত মানুষের ক্ষেত্রে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে, দেখেন লেখা আছে মিনাসান। মিনাসান এটার অর্থ হবে সবাই বা সকলে। যখন এক জায়গায় অনেক মানুষ থাকে, সবাইকে একসাথে বলার জন্য ব্যবহার করা হয় মিনাসান। ইংরেজিতে যেটাকে আমরা বলি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সেটা হচ্ছে জাপানিজ ভাষায় মিনাসান। অনেক মানুষ এক জায়গায় থাকলে সবাইকে একত্রে আমরা বলতে পারি মিনাসান, বাংলা অর্থ হবে সবাই বা সকলে। তারপরে দেখেন সামনে একটা হাইফেনের মতো আছে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাদের এই শব্দটার আগে আরও একটা শব্দ থাকবে বা একটা শব্দের সাথে এই শব্দটা বসবে। তো যাই হোক, এখানে লেখা আছে দেখেন সান। সান অর্থ হচ্ছে জনাব বা জনাবা, ইংরেজিতে যেটাকে আমরা মিস্টার বা মিসেস বলতে পারি। আমরা মিস্টার বা মিসেস ইংরেজিতে কিন্তু শব্দের শুরুতে নামের আগে ব্যবহার করি, কিন্তু জাপানি ভাষায় এই সান, মিস্টার বা মিসেস, এটা কিন্তু নামের পরে বসে। যেমন বাংলায় কিন্তু আমরা নামের আগে ব্যবহার করি, যেমন আমি বলতে পারি জনাব সবুজ, আর জাপানিজ ভাষায় এটা বলতে হবে এভাবে সবুজ সান। এটা দিয়ে বোঝাবে জনাব সবুজ, এই সান দিয়ে জনাব বা জনাবা বোঝায়। মানে এটা আপনি ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, মেয়েদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, তবে এটা ব্যবহার হয় নামের পরে। যেমন আমি বললাম যে সাফওয়ান সান, মানে হচ্ছে জনাব সাফওয়ান। আমি বললাম রোকেয়া সান, মানে মিসেস রোকেয়া। এটা ছেলেদের ক্ষেত্রেও বসবে, মেয়েদের ক্ষেত্রেও বসবে, বাট এই সান এটা নামের পরে যুক্ত হবে। তারপরে দেখেন হাইফেন আছে, এরপর একটা শব্দ, তার মানে আগে একটা শব্দ বসবে, তার সাথে বসবে, এখানে লেখা আছে চান। চান এটার আসলে নির্দিষ্ট কোনো অর্থ নাই, এটা বাচ্চাদের নামের পরে বসে। মানে কোনো নামের সাথে যদি দেখেন যে চান আছে, তাহলে বুঝতে হবে যে সে হচ্ছে একটা বাচ্চা। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। যেমন আমি যদি বলি নোমান চান, তার মানে বুঝতে হবে এখানে যে নোমান সে একটা বাচ্চা। আমি যদি বলি যে হাসি চান, তার মানে বুঝতে হবে হাসি এটা একটা বাচ্চা। এখন এই চান এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, ছেলে বাচ্চার ক্ষেত্রেও হতে পারে, মেয়ে বাচ্চার ক্ষেত্রেও হতে পারে, উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তারপর আছে দেখেন আগে একটা শব্দ বসবে, সেটার সাথে আমরা বসাবো কুন, উচ্চারণ হবে কুন। এইটা ছেলে বাচ্চাদের নামের পরে বসে, এটা ছেলেদের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত। উপরে দেখেন যেটা ছিল আমাদের চান, ওইটা বসবে বাচ্চাদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, এটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু কুন এইটা শুধুমাত্র ছেলে বাচ্চাদের ক্ষেত্রে হবে, এইটা মেয়েদের ক্ষেত্রে হবে না, এটাও নামের পরে বসবে। তাহলে দেখেন এখানে আমরা তিনটা শব্দ পেলাম, একটা হচ্ছে সান, জনাব বা জনাবা, এটা নামের পরে বসে, এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, মানে পুরুষের ক্ষেত্রেও হতে পারে, মহিলাদের ক্ষেত্রেও হতে পারে। তারপর পেলাম চান, এটা বাচ্চাদের নামের পরে বসে, এটা ছেলে বাচ্চা হতে পারে, মেয়ে বাচ্চা হতে পারে। এরপর পেলাম আমরা কুন, এইটা শুধুমাত্র ছেলে বাচ্চাদের নামের পরে বসবে। তারপরে দেখেন লেখা আছে জিন। জিন মানে নাগরিক বা নাগরিকত্ব বোঝায়, এটার আগে মূলত দেশের নাম হবে। যেমন আমেরিকা জিন, এটার অর্থ হবে আমেরিকার নাগরিক বা আমেরিকান। আমি বলতে পারি ইন্দো জিন মানে ইন্ডিয়ান নাগরিক। বাংলাদেশু জিন মানে বাংলাদেশের নাগরিক। তো এই জিন দিয়ে নাগরিকত্ব বোঝায়, অথবা কোন দেশি মানুষ সেটা প্রকাশ করা হয়। তারপরের শব্দ লেখা আছে সেন, এরপর লেখা আছে দেখেন সে, এরপরে ই আছে। এইটা অ্যাকচুয়ালি উচ্চারণ হবে না, কারণ আমরা একটা নিয়ম পড়েছিলাম যে এ ধ্বনির পরে যদি ই থাকে সেইটা উচ্চারিত হয় না। কিভাবে শুদ্ধ উচ্চারণ করতে হবে সেইটার একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি অলরেডি দিয়েছি, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার কোনো উচ্চারণ আর ভুল হবে না। তো যাই হোক, এই শব্দটার উচ্চারণ হবে সেনসে, ই উচ্চারণ হবে না, আর ওই এ ধ্বনিটা টেনে বলতে হবে সেনসে।
সেন্সে মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক। এখন কথা হচ্ছে আপনি যদি সেন্সেই পড়েন তাহলে এটা কি পুরোপুরি ভুল? না, অ্যাকচুয়ালি এটা ভুল নয়। ম্যাক্সিমাম মানুষ এইভাবেই পড়ে, সেভাবে পড়া যায়। বাট যখন আপনি লিসেনিং শুনবেন তখন কখনোই এটাকে সেন্সেই শুনবেন না, উচ্চারণ হবে সেন্সে। তো নেটিভ জাপানিজরা এটাকে সেন্সেই বলে না, সেন্সে। আমাদের এমনভাবে শেখা উচিত জাপানিজরা যেভাবে বলে আমরা সেই পদ্ধতিটা ফলো করার চেষ্টা করব। তো যাই হোক, সেন্সে, সেন্সে অর্থ শিক্ষক বা প্রশিক্ষক। বাট এটা নিজের ক্ষেত্রে হবে না, আপনি নিজেকে কখনোই সেন্সে বলে পরিচয় দিতে পারবেন না। কেউ যদি জিজ্ঞেস করে আপনি কি করেন, আমি যদি বলি আমি একজন শিক্ষক, তখন আমি এই সেন্সে বলতে পারবো না। হ্যাঁ, অন্য কেউ বলতে পারবে, মানে এটা নিজের ক্ষেত্রে বলা যায় না। তাহলে নিজের ক্ষেত্রে কি বলতে হয় সেই শব্দটা নিচে আছে, দেখেন এখানে লেখা আছে কি, লেখা আছে খিও, অনেকটা ক্ষয়ের মতো। হ্যাঁ, মানে পুরোপুরি খ না, কিন্তু ক্ষয়ের মতো আর কি, খিও। এখানে দেখেন এই যে ও আছে, ও এর পরে উ থাকার কারণে উ উচ্চারিত হবে না, এটাও একটা উচ্চারণের নিয়ম। কিয়োশি, কিয়োশি, কিয়োশি মানেও শিক্ষক বা প্রশিক্ষক, এইটা আপনি বলতে পারবেন। তো আমি যদি কাউকে বলি আমি একজন শিক্ষক, তখন আমি সেন্সে বলবো না, তখন আমি বলবো কিয়োশি। আর কেউ যদি আমাকে ইন্ডিকেট করে বলে যে সাইফুল একজন শিক্ষক, সে তখন বলবে সেন্সে। কেমন? তো আপনি যদি এখন এটাকে কিয়োশি না পড়ে কিয়োশি পড়েন তাহলেও পড়া যাবে, অসুবিধা নেই। বাট জাপানিজরা ওইভাবে উচ্চারণ করে না। আমি বলেছিলাম যে কা লাইন শব্দের শুরুতে আসলে ওটার উচ্চারণ ক্ষয়ের মতো হবে, তাহলে এটার উচ্চারণ হবে খিয়োশি। খিয়োশি অর্থ হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক। তারপর লেখা আছে দেখেন গা কু হওয়ার কথা, বাট এটা হবে ক, গাকসেই, গাকসেই, গাকসে। দেখেন এখানে এটা কু হইল না কেন, এটারও একটা নিয়ম আছে, যে ওই যে কে এস টি এস পি লাইনের বর্ণগুলোর পরে যদি ই অথবা উ থাকে, ই অথবা উ থাকলে আগের বর্ণের স্বরবর্ণ বা আগের বর্ণের ই অথবা উ বাদ যায়। তো এখানে দেখেন কু ছিল, কু, এটার মধ্যে একটা উ ছিল, উটা বাদ গেছে। হ্যাঁ, গাকসে, গাকসে অর্থ হচ্ছে ছাত্রছাত্রী। এখন আপনি যদি গাকুসেই পড়েন তাহলে সেটা ভুল হবে না, বাট জাপানিজরা এভাবে বলে না। জাপানিজরা বলে গাকসে। এখানে ওই ইটা বাদ গেছে কারণ এ ধ্বনির পরে ই থাকলে সেটাও বাদ যায়। গাকসে, গাকসে অর্থ হচ্ছে ছাত্রছাত্রী। তারপরে দেখেন তারপরের শব্দটা হচ্ছে খাইশাইন। এখানে শুরুতে আছে এই জন্য কটাকে আমরা ক্ষয়ের মতো বলতেছি, খাইশা, এরপরে আছে ইন, খাইশাইন। খাইশাইন অর্থ হচ্ছে কোম্পানির কর্মচারী। এই শব্দটাকে ভেঙে পড়া যায় খাইশা, খাইশা মানে হচ্ছে কোম্পানি, আর শাইন, শাইন অর্থ হচ্ছে কর্মচারী। খাইশাইন কোম্পানির কর্মচারী। কাইশাইনও বলা যায় ক দিয়ে, বাট জাপানিজরা ক্ষয়ের মতো উচ্চারণ করে শুরুতে এই বর্ণটা আসলে, মানে কা লাইন আসলে। তারপরে দেখেন এখানে এটা হচ্ছে গি, এরপর নয়ের পরে যেহেতু কো আছে, ওই নয়ের উচ্চারণটা হবে অঙের মতো। আমরা দেখেছিলাম একটা নিয়ম, নয়ের পরে যদি কা লাইন অথবা গা লাইন থাকে তখন নয়ের উচ্চারণ অং হয়, এখানে সেইটাই হয়েছে। তাহলে উচ্চারণ হবে গিং, এরপর আছে কো, ও ধ্বনির পরে আবার উ আছে, উচ্চারণ হবে না, গিং কো ইন, গিংকো ইন, ওই কোটাকে একটু টেনে বলবো, গিংকো ইন। গিংকো ইন অর্থ হচ্ছে ব্যাংকের কর্মচারী বা ব্যাংক কর্মচারী। এটাকেও আমরা এভাবে ব্যাংকটাকে আলাদা করে ভেঙে পড়তে পারি। এখানে দেখেন ওই গিংকো, গিংকো, গিংকো অর্থ হচ্ছে ব্যাংক, আর গিংকো ইন এটার অর্থ হবে ব্যাংক কর্মচারী। তারপরের শব্দটা কি দেখেন, আমাদের পরের শব্দটা হচ্ছে ঈশা, ঈশা, ঈশা অর্থ হচ্ছে ডাক্তার। তারপর কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে, এটাকে আমরা যেহেতু শুরুতে আছে এটা ক্ষয়ের মতো বলতে পারি, খেয়ে। এরপরে দেখেন এই নয়ের পরে যেহেতু কি আছে, এটার উচ্চারণ অং হবে, নয়ের উচ্চারণ, তো খেং। এরপরে আছে কিউ, খেং কিউ, এখানে এটা উ, এই জন্য পরের উটা আর উচ্চারণ করার দরকার নেই, অলরেডি উ একবার চলে আসছে, খেং কিউ। তারপর লেখা আছে সা, খেং কিউ সা। আপনি এটাকে ক্যাংকিউসা বলতে পারেন, অসুবিধা নেই, বাট জাপানিজরা ক্ষয়ের মতো বলে খেংকিউসা। খেংকিউসা অর্থ হচ্ছে গবেষক। আমাদের পরবর্তী শব্দে আমরা চলে যাই, এটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা, এটার উচ্চারণ হবে এন
এরপর আছে জি, এন জি, এরপর আছে নি, এরপর আছে আ। এঞ্জিনিয়া, এঞ্জিনিয়া অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। পরবর্তী শব্দ লেখা আছে দেখেন দাই, এরপর আছে গাকু, দাইগাকু। দাইগাকু অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। আমরা যদি পরের শব্দে চলে যাই, দেখি এরপর কি লেখা আছে। আমাদের পরের শব্দ এখানে লেখা আছে বিও, বিও। দেখেন ও আছে, এজন্য উটা আর উচ্চারিত হবে না। ও ধ্বনির পরে যদি উ থাকে সেই উটা বাদ যাবে। আবার এ ধ্বনির পরে যদি ই থাকে সেই ইটা বাদ যাবে। তাহলে এখানে বিও, এরপর লেখা আছে ইন, বিও ইন। বিও ইন অর্থ হচ্ছে হাসপাতাল। তারপর আছে দেখেন দে, নয়ের পরে কি আছে, সুতরাং ন অং হবে। তাহলে দেং কি, দেংকি। দেংকি অর্থ বিদ্যুৎ এবং লাইট দুইটাই হইতে পারে, কেমন। আমাদের পরবর্তী শব্দটা হচ্ছে দারে। এটা নর্মাল শব্দ দারে, দারে মানে কে। আবার আরও একটা শব্দ আছে দেখেন দোনাতা। দোনাতা মানে ওকে, কিন্তু এই দোনাতাটা হচ্ছে সম্মানসূচক, মানে সিনিয়রদের সাথে, সম্মানিত মানুষের সাথে বলার সময় বা সেই সমস্ত মানুষ সম্পর্কে কথা বলার সময় আমরা দোনাতা ব্যবহার করব, কেমন। দারে মানে কে, দোনাতা মানেই ওকে, কিন্তু দোনাতাটা হচ্ছে সম্মানসূচক, পোলাইট ফর্ম আর কি। হ্যাঁ, তারপর আছে দেখেন এই যে আগে একটা হাইফেন আছে, তার মানে ওখানে একটা সংখ্যা বসবে। দেখেন আপনি জাপানিজ ভাষা পড়তে গেলে দুই ধরনের হাইফেনের মতো পাবেন, একটা পাবেন বাঁকা আর একটা পাবেন সোজা। যদি বাঁকা হয় তাহলে বুঝবেন ওখানে একটা শব্দ বসবে, আর যদি সোজা হয় তাহলে বুঝতে হবে ওখানে একটা সংখ্যা বসবে, কেমন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সোজা আছে, তার মানে এখানে একটা সংখ্যা বসবে। তো এখানে আছে সাই, সাই দিয়ে আসলে বছর বোঝায়, বয়সের বছর, কেমন। যেমন একটু আগে বলেছিলাম যে ইসাই 1 বছর, মানে কারো বয়স 1 বছর। নেসাই মানে হচ্ছে 2 বছর। জু মানে 10, জু সাই 10 বছর, কারো বয়স 10 বছর। সো সাই এটার অর্থ হবে বছর, মানে বয়সের বছর, সাধারণ বছর না, কিন্তু বয়সের বছর বোঝাবে। সাই, সাই মানে বছর। তারপর লেখা আছে দেখেন নান সাই, নানসাই। নানসাই অর্থ হচ্ছে কত বছর বা বয়স কত, যে কোনো একটা বলতে পারেন। তো নানসাই কত বছর, আপনার বয়স কত বছর। এইটার আরও একটা রূপ আছে, দেখেন এখানে আছে ও ই, এরপর আছে কু, এরপর আছে তসু। ওইকুৎসু, ওইকুৎসু অর্থ কত বছর বা বয়স কত, একই কথা। নানসাইও বলা যাবে, ওইকুৎসু বলা যাবে। এই ওইকুৎসুটা হচ্ছে সম্মানসূচক শব্দ, সিনিয়রদের সাথে, বড়দের সাথে, সম্মানিত মানুষের সাথে বলার সময় বা তাদের বয়স জিজ্ঞেস করার সময় আমরা ওইকুৎসু ব্যবহার করব। মানে আপনার সমবয়সী বা আপনার চেয়ে কেউ ছোট হলে তার বয়স জিজ্ঞেস করার জন্য আপনি ব্যবহার করবেন নানসাই, কিন্তু আপনার চেয়ে সিনিয়র হলে, পদ পদবিতে বড় হলে, তখন তার বয়স জিজ্ঞেস করার সময় আপনি ব্যবহার করবেন ওইকুৎসু। তাহলে দুইটারই অর্থ হচ্ছে কত বছর বা বয়স কত, বাট ওইকুৎসুটা হচ্ছে ভদ্র ভাষা। তারপর আছে হাই, হাই মানে হ্যাঁ। এরপর আছে ইয়ে, দেখেন এখানে দুইটা ই আছে, এজন্য একটা উচ্চারণ করলেই হয়, একটু টেনে বললেই হবে। ইয়ে, ইয়ে অর্থ হচ্ছে না। আমাদের পরবর্তী শব্দটা দেখেন হাজি মে, উচ্চারণ হবে হা জি মে, হাজি মে। এরপর আছে মা, তারপর দেখেন এখানে সিটা। আমরা একটা নিয়ম পড়ছিলাম, কে এস টি এস পি লাইনের যদি কোনো বর্ণ থাকে এবং প্রথম বর্ণের সাথে ই বা উ থাকে, এই লাইনের দুইটা বর্ণ পাশাপাশি থাকার পর প্রথম বর্ণের সাথে ই অথবা উ থাকলে সেটা বাদ যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই সি, এটা কিন্তু এস লাইনের। এরপর আছে তে, এটা টি লাইনের। তার মানে দেখলাম কে এস টি এস পি লাইনের দুইটা বর্ণ আছে। এখন প্রথম বর্ণের সাথে ই অথবা উ আছে কিনা দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি আছে, প্রথম বর্ণের সাথে ই আছে, ইটা বাদ যাবে। সি এর সাথে ই ছিল, সেটা বাদ দিলে এটা শুধু স হয়, আর এটার সাথে আছে তে। নর্মালি হওয়ার কথা ছিল হাজি মে মাসিতে, কিন্তু এটা হবে না। এই শব্দটার উচ্চারণ হবে হাজিমে মাসতে, ইটা বাদ যাবে সি থেকে। হাজিমে মাসিতে না হয়ে হবে হাজিমে মাসতে। হাজিমে মাসতে এটার অর্থ হয় দেখা হয়ে ভালো লাগলো, মানে কারোর সাথে যদি আপনার প্রথম দেখা হয়,
পরিচয়ের শুরুতেই বলতে হয় হাজিমে মাসতে। অ্যাকচুয়ালি হাজিমে অর্থ কোনো কিছু শুরু, কিন্তু সেই অর্থটা এখানে হবে না, এটার আবিধানিক অর্থ হবে এটা কারো সাথে পরিচিত হওয়ার সময় বলতে হয় হাজিমে মাসতে। হাজিমে মাসতে, যেটার বাংলা অর্থ এখানে হবে দেখা হয়ে ভালো লাগলো। পরবর্তী শব্দ দেখেন, পরবর্তী শব্দটার উচ্চারণ কি হবে? এখানে আসলে লেখার জায়গা নাই, তবু আমি ছোট করে লিখি। উচ্চারণ হবে কারা, এরপরে আছে কি, তারপরে এখানেও এই শি থেকে ই বাদ যাবে, স হবে কারা কি মাস্তা। কারা কি মাস্তা অর্থ থেকে এসেছি। এর আগে অ্যাকচুয়ালি একটা শব্দ হবে, তারপর হবে কারা কি মাস্তা। কারা মানে থেকে, আর সি মাস্তা মানে এসেছি। যেমন আমি যদি বলি ঢাকা কারা কি মাস্তা, মানে ঢাকা থেকে এসেছি। পটুয়াখালী কারা কি মাস্তা, পটুয়াখালী থেকে এসেছি। তাহলে এই কারা মানে থেকে, কি মাস্তা মানে এসেছি। তো কারা কি মাস্তা অর্থ থেকে এসেছি। পরের অভিব্যক্তি বা বাক্যটা এটা গুরুত্বপূর্ণ, দেখেন এখানে খেয়াল করেন লেখা আছে কি, লেখা আছে দো, ও এর পরে উ আছে, উচ্চারণ হবে না, তাহলে দোজো, দোজো। এরপর লেখা আছে ইয়োরু, ইয়োরু শিকু, দোজো ইয়োরু শিকু। এরপরে আছে দেখেন ও নে গাই শি, এই মাসু শেষে আছে এই জন্য মাস হবে। আমরা জানি মাসু শেষে থাকলে মাস হয়, দেসু শেষে থাকলে দেশ হয়। তো শি মাস, তাহলে পুরো লাইনটার উচ্চারণ হয় দোজো ইয়োরোশিকু ওনে গাইশি মাস। এখানে এটার যে শাব্দিক অর্থ, সেই শাব্দিক অর্থটা অ্যাকচুয়ালি হবে না। দোজো মানে দয়া করে, ইউরোশিকু মানে ভালোভাবে, আর ওনেগাইশি মাস এটার অর্থ হয় অনুরোধ করছি, দয়া করে ভালোভাবে অনুরোধ করছি, এইটা আসলে এখানে বোঝাবে না। দোজো ইউরোশিকু ওনেগাইশি মাস এটার আবিধানিক অর্থ হবে পরিচিত হয়ে খুশি হলাম। কারো সাথে পরিচয় হওয়ার পর একবারে শেষে বলতে হয় দোজো ইউরোশিকু ওনেগাইশি মাস, এটার অর্থ হবে এখানে পরিচিত হয়ে খুশি হলাম। আমরা দেখলাম হাজিমে মাসতে, এই যে এইটা হাজিমে মাসতে, এটা বলতে হবে পরিচয়ের শুরুতে, আর এটা শুধু প্রথম সাক্ষাতে বলে, বারবার সাক্ষাৎ হইলে কিন্তু বলে না, শুধুমাত্র প্রথম সাক্ষাতে ওইটা বলে পরিচয় শুরুতে। আর পরিচয় শেষে বলতে হয় দোজো ইয়োরোশিকু ওনেগাইশি মাস, মানে পরিচিত হয়ে খুশি হলাম। আর এই কথাটা যদি কেউ আপনাকে বলে, তারে আপনি কি উত্তর দিবেন, আমি সেই উত্তরটাও এখানে লিখে রেখেছি, যদিও এটা এই অধ্যায়ে নাই, বাট আমি লিখে রেখেছি। ওই একই বাক্য রিপিট করতে হয়, জাস্ট এই অংশটু এখানে অতিরিক্ত। দেখেন কোচিরা কোসো, কোচিরা কোসো, কোচিরা কোসো এটার অর্থ হয় এই দিকে, কিন্তু এখানে এই দিকে বোঝাবে না। দেখেন কেউ যদি আপনাকে বলে দোজো ইউরোশিকু ওনেগাইশি মাস, সেটার অর্থ পরিচিত হয়ে খুশি হলাম, তখন আপনি উত্তরে বলবেন কোচিরা কোসো দোজো ইউরোশিকু ওনেগাইশি মাস, যেটার অর্থ হবে আমিও পরিচিত হয়ে খুশি হলাম। এই বাক্য দুইটা মুখস্থ করবেন, কেমন কথা বলার সময় ব্যবহার করতে হবে। তো কেউ যদি আপনাকে বলে দোজো ইউরোশিকু ওনেগাইশি মাস, আপনি বলবেন কোচিরা কোসো দোজো ইউরোশিকু ওনেগাইশি মাস। তারপর দেখেন আমরা পরের শব্দে চলে যাচ্ছি। এরপরে আছে আমাদের শিৎসুরে, এই যে শিৎসু আছে, শিৎসু। এরপরে আছে রে, রে এ ধ্বনির পরে ই আছে, উচ্চারণ করব না। আর দেশকা, দেশু হবে না, এটা যেহেতু শেষের দিকে আছে এই জন্য দেশ হবে, হ্যাঁ দেশকা। তাহলে উচ্চারণ হবে শিশুরে দেশকা, শিশুরে দেশকা, অর্থাৎ মাপ করবেন কিন্তু, অথবা ইংরেজিতে এক্সকিউজ মি। সাধারণত কাউকে কোনো বিষয়ে অনুরোধ করার জন্য বা কারো ব্যক্তিগত কোনো বিষয়ে জানার জন্য এইটা বলে। যেমন আমরা বলি না এক্সকিউজ মি, ওই প্রতিষ্ঠানটা কোথায় একটু বলবেন, মানে তার মানে কি আপনি তার কাছে অনুরোধ করতেছেন সাহায্য নেওয়ার জন্য। আবার আমরা বলি না এক্সকিউজ মি আপনার নাম কি, তার কাছ থেকে আপনি তার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করতেছেন। তো এই জন্য কোনো ব্যক্তিগত তথ্য জানার জন্য বা কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার জন্য এইটা ব্যবহার করে শিশুরে দেশকা, বাংলা অর্থ হয় মাফ করবেন কিন্তু, আর ইংরেজিতে বললে এক্সকিউজ মি। তারপর দেখেন লেখা আছে পরের শব্দটা যদি আমরা খেয়াল করি, ও না মা এ, আর এইটা হচ্ছে হা, কিন্তু এই হাটা যখন পার্টিকেল হিসাবে বসে তখন আর এটার উচ্চারণ হা থাকে না, এটার উচ্চারণ হয়ে যায় ওয়া।
তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ওনামায়ে ওয়া। ওনামায়ে ওয়া অর্থ হচ্ছে নাম কি। তারপর দেখেন কোচিরা ওয়া, এখানেও ওই যে হাটা পার্টিকেল হিসাবে বসছে, যেহেতু পার্টিকেল হিসাবে বসছে সুতরাং এটা ওয়া হবে। কোচিরা ওয়া এই হয় ড্যাশ সানদেশ। সানদেশ এটা শেষে বসছে এই জন্য দেশুনো হয় দেশ। এই হয় ড্যাশ সানদেশ। কোচিরা ওয়া এই হয়। আর সান মানে তো জনাব। তো এখানে এই যে একটা গ্যাপ আছে, গ্যাপে একজনের নাম হবে। যেমন আমি লিখলাম যে কারোর নাম হচ্ছে হিমু, তো আমি বললাম কোচিরা ওয়া হিমু সানদেশ, অর্থ হবে এই হয় জনাব হিমু। অথবা কোচিরা ওয়া শামিম সানদেশ, এই হয় জনাব শামিম। তো ওই স্পেসে বা মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপে একটা নাম হবে। কোচিরা ওয়া এই হয়, আর সান মানি হচ্ছে জনাব। পরবর্তী শব্দ, এগুলো কিছু দেশের নাম। লেখা আছে আমেরিকা। আমেরিকা, আমেরিকা মানে হচ্ছে আমেরিকা। তারপর লেখা আছে ইগি, ইগি রেসু। ইগি রেসু মানে ইংল্যান্ড বা যুক্তরাজ্য বলা যায়। তারপর আছে ইন্দো, ইন্দো মানে ইন্ডিয়া। তারপর আছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। আর এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়া। খেয়াল করেন এটার উচ্চারণ হবে কা, এরপর নটা অং হবে কারণ এরপরে আবার কো আছে। হ্যাঁ, আমরা জানি নয়ের পরে কা লাইন অথবা গা লাইনের কোনো বর্ণ থাকলে ন অং হয়, এখানে ন অং হবে। তো কাং কোকু, কাংকোকু অর্থ হচ্ছে দক্ষিণ কোরিয়া। এরপরে হচ্ছে দেখেন তাই, তাই মানে থাইল্যান্ড। এরপরে হচ্ছে চু, এই উটা উচ্চারণ হবে না কারণ আগে একটা উ আছে। চু গোকু, চু গোকু অর্থ হচ্ছে চীন। তারপর হচ্ছে দো ইৎসু, এটা হচ্ছে তসু। দৈৎসু, দৈৎসু মানে জার্মানি। তারপর হচ্ছে নিহন, নিহন মানে হচ্ছে জাপান। তারপরে হচ্ছে ফু রান, ফুরানসু অর্থ হচ্ছে ফ্রান্স। এরপর আছে বুরা জিরু, বুরা জিরু মানে হচ্ছে ব্রাজিল। একটু খেয়াল করেন, আমরা জানি যে জাপানি শব্দগুলো লেখার জন্য তারা হিরাগানা ব্যবহার করে, আর বিদেশি শব্দ লেখার জন্য কাতাকানা ব্যবহার করে। এই যে দেশের নাম এগুলো হচ্ছে বিদেশি শব্দ, এই জন্য এগুলোর ক্ষেত্রে কাতাকানা ব্যবহার করছে। তবে এখানে দেখেন তিনটা দেশের নাম হিরাগানায় লেখা আছে, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, আরেকটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে জাপান। তো জাপান নিজেদের নাম তারা তো হিরাগানাই লিখবে, এটা নিজেদের শব্দ। কিন্তু চীন এবং দক্ষিণ কোরিয়ার নাম হিরাগানায় লিখলো কেন? আমাদের যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান একটা জায়গা থেকে আসছে, মানে এক জায়গা থেকে এই তিনটা দেশের উৎপত্তি হয়েছে। একইভাবে ওই দক্ষিণ কোরিয়া, চীন এবং জাপান এই তিনটা দেশও মূলত এক জায়গা থেকে আসছে, মানে তাদের অরিজিন বা তাদের শিকড় হচ্ছে এক জায়গায়। এই জন্য এই তিনটা দেশের নাম হিরাগানায় লেখা হয়েছে, বাকিগুলো সব কাতাকানায় লেখা হয়েছে। আর যে কোনো বিদেশি শব্দ আমরা জানি কাতাকানায় লেখা হয়। তারপর দেখেন এরপরে কিছু কোম্পানির নাম আছে, হ্যাঁ, এই অধ্যায়ের ভিতরে। আইএমসি এটা একটা কোম্পানি। এরপর লেখা আছে পাওয়া দেঙ্কি, হ্যাঁ, পা ওয়া, এরপরে স্পেস আছে, স্পেস না এখানে একটা হাইফেন আছে, ওই হাইফেন দেওয়া থাকলে ওইটাকে টেনে বলতে হয়, একালিপ টান দিয়ে বলতে হবে পাওয়া। এরপর আছে দে, আর নটা এখানে অং হবে, পাওয়া দেঙ্কি। পাওয়া দেঙ্কি এটা একটা কোম্পানির নাম, এটার কোনো অর্থ নেই। হ্যাঁ, তারপর আছে বুরা জিরু, বুরা জিরু এয়া, বুরা জিরু এয়া এটা একটা কোম্পানির নাম। বুরা জিরু এয়া মানে ব্রাজিল এয়ার একটা মানে বিমান কোম্পানির নাম। তো যাই হোক, এই আইএমসি, পাওয়া দেঙ্কি বা বুরা জিরু এয়া এগুলো কোম্পানির নাম। এরপর আছে একেসি, একেসি মানে তো একেসি, এইটার কোনো অর্থ নাই। তারপর লেখা আছে দেখেন কোবে, কো ও ধ্বনির পর উ আছে এই জন্য উচ্চারণ হবে না, তাহলে কোবে। এরপর আছে কোবে মানে কোবে, এরপর কি আছে দেখেন, এরপর আছে বিও, আবার ও ধ্বনির পর উ আছে উচ্চারণ হবে না, এরপর আছে ইন, তাহলে কোবে বিওইন। কোবে বিওইন মানে কোবে হাসপাতাল। কোবে মানে কোবে এটা একটা জায়গার নাম, আর বিওইন অর্থ হচ্ছে হাসপাতাল। কোবে বিওইন মানে কোবে হাসপাতাল। তারপর আছে সাকুরা, সাকুরা মানে সাকুরা,
আর দাইগাকু, এটা একটু আগে আমরা পড়ে আসছি। দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়। সাকুরা দাইগাকু অর্থ হচ্ছে সাকুরা বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে ফুজি, ফুজি মানে ফুজি, আর দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, মানে ফুজি দাইগাকু মানে ফুজি বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের সবগুলো শব্দ। আপনাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি এই শব্দার্থের শিটের পিডিএফ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ক্লাসে আমরা শব্দার্থ দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের ব্যাকরণটা খুব ভালোভাবে দেখব। ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় আমরা বিস্তারিত বুঝে বুঝে শেষ করব। এর ফলে আপনি সহজে প্রশ্ন ধরতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। পরবর্তী ক্লাস করার জন্য হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন, জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে। কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।